ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসলিম। জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আমাদের মুরব্বীদের পূর্ব ঘোষিত তিনচিল্লা সাদিদের 5 দিনের জল, এটা প্রতি বছর না এবছরও 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল। সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা ছিল। তারা এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ উভয় তাদের সাথে কথা বললো এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি, স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপের তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবায়েরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়। এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গী যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। কোনো ধরনের যেই জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই, কে বঞ্চিত কে বঞ্চিত না, আমরা এই বিষয়ে কোনো মতামত আমরা দিতে যাচ্ছি না। এটি যারা আলেম ওলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নেবেন। মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে 2 জন মৃত্যুবরণ করেছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে, যেটা আসলে খুবই অপ্রত্যাশিত, কারণ আলোচনাটা চলছিল। এক্ষেত্রে 2টা সমস্যা হয়েছে। এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা সমর্থন দিয়ে এসেছি, বিষয়টা মোটেই এমন ছিল না, বরং আমরা 2 পক্ষের সাথে আমরা কথা বলছিলাম, আলোচনা চালাচ্ছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা, আমরা এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের জিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গতকাল রাত্রে থেকে উত্তপ্ত, ইতিমধ্যে আপনারা জানেন ইজতেমাকে কেন্দ্র করে, ইজতেমার মাঠকে কেন্দ্র করে গতকাল রাত্রে থেকে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে তীব্র থেকে তীব্রভাবে তাদের মধ্যে সংঘর্ষ হয়। যে সংঘর্ষের মধ্যে ইতিমধ্যে প্রায় 3 জনের মৃত্যুর সংখ্যা ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে প্রায় শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি। এবার সে বিষয়টা মুখ করেছেন মামুনুল হক। এর পাশাপাশি আসলে কি ঘটেছিল এবং সর্বশেষ সেখানকার অবস্থান কি সেটা আমরা বিস্তারিত জানার জন্য একটা ভিডিও ফুটেজে চলে যাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখবেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যে কথা ছিল সরকারের মাধ্যমে তারা এখন জোর করবে না, তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025 আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদের কি করতে হবে। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমার প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটা ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো ভাই মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যে কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদের অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছা আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ আমরা এটা করবো। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মন্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসে। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপর আক্রমণ শুরু করে, ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, ময়দান থেকে ওগুলি তো পরে করছে বুঝছি আমরা, যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আমাদের সারা রাত্রি আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন। জি, স্পেসিফিক সারা রাত 3:30টায় তারা হামলা করে এবং তখন সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এখানে উপস্থিত ছিল। তারা ফোনে কথা বলছে যে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমরা এদের সাথে কথা বলে মাঠ নিয়ে দিব,
এবং আজকে উভয় পক্ষের সাথে সরকারের একটা মিটিং ছিল, মামুন ভাই সহ ওনাদের যাওয়ার কথা। এই মিটিংয়ের পরে সরকার সিদ্ধান্ত দিবে তারা মাঠে যাবে কি যাবে না, কিন্তু তার আগেই তার রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে। এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তারা ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, হটাপাতি, চাইনিজ কুড়াল এবং খেলার স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে, তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে, অনেক আসানুল্লাহ মাস্টার হসপিটাল টঙ্গীতেও আসে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে কথা বলতে হচ্ছে আমাদেরকে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটা বিষয়ে বিরোধ আছে বা মত পার্থক্য আছে, সেই মত পার্থক্যটাকে কীভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের, উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে গতকালকে। সকল এজেন্সিগুলোর প্রধান, এসবির চিফ, এনএসআই ডিজি এবং ডিজিএফআই এর দায়িত্বশীলবৃন্দ, তারপরে উপদেষ্টা মহোদয়বৃন্দ, এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম। এবং গতকালকে যখন আমরা প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল। সেখানে সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ সহ তারা ছিল। তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য। সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গীতে, আমি আশা করি যে আপনারা তারা নেই, আপনার পেছনে অনেক ট্রিম করা সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলা করছে। এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ উভয় তাদের সাথে কথা বললো এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি, জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে, ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে, তারপরে আব্দুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে। তাদের সাথে কথা বলে বলতেছে তারা এখান থেকে বললো যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব। এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায়। যখন হামলার সংবাদ আসে তখন তারা তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে। তখন সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহর ফোন তারা কেউ রিসিভ করেনি। এইভাবে তারা হামলা চালায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে এবং ইতিমধ্যে আমাদের 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, এরা পণ্য সবার জন্য জেভিকো। তাদের প্রত্যেককে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে, মানে আঘাত করা হয়েছে, রক্তক্ষরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। আর অসংখ্য অগণিত আমাদের ভাইয়েরা তারা সেখানে আহত হয়েছে, মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। প্রায় অনেকেরই আঘাত বুকের মধ্যে, পেটের মধ্যে ধারালো অস্ত্রের সাহায্যে তারা এই আঘাতগুলো করেছে। অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে। সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের কথা বলতে হয় যে সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে 2 পক্ষের সংঘর্ষ বা সংঘাত। এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। এই বিষয়টা সংঘটিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ, অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপে লিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনও তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোন খান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এই জন্য অনতিবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আব্দুল্লাহ মনসুর, উসামা ওয়াসিফদের নেতৃত্বে সেখানে রাত্রে মোটরসাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে। সেখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় সব ছেলেরা কোরআনে হেফজ পড়ে, হেফজখানা।
প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চা। সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে, আঘাত করে, এমনভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক ইনজুর্ড অবস্থায়, মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই অবস্থায় সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভীতি সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে, দখল করেছে। এখান থেকে সার্জিস আলম নিজে, হাসনাত আব্দুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পর্যন্ত আপনার বাহিনী তার হামলা চালিয়েছে। উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা নাই, অস্বীকার করলেন। তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর সাথে মিথ্যাচার করলেন। টঙ্গীতে বিশ্ব ইস্তেমা মাঠ দখল নিয়ে জোবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় শতাধিক। স্থানীয়রা জানায় গেল রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাত নদীর পশ্চিম দিক থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে আসতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল ছোড়ে, সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ইস্তেমা মাঠ দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেলে মারা যান। এই ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। আমাদের মুরব্বীদের পূর্ব ঘোষিত 3 জিল্লা সাদিদের 5 দিনের জল, এটা প্রতি বছর না, এবছরও 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তো আমরা গতকাল আমাদের মুরব্বীদের তরফ থেকে আমাদেরকে এলান করা হয়েছে যেন আমরা টঙ্গী ইস্তেমা মাঠে আমরা প্রবেশ করি। তো প্রবেশ করার সময় আমরা তেমন কোনো বাধা বিঘ্নতার ওরকম কোনো সম্মুখীন হই নাই। বাকি অল্প কিছু লোক তাদের ভিতরে ছিল যারা প্রতিহত করার জন্য চেষ্টা করছে, এবং আমাদের কিছু সাথী আহত হয়েছে, একজনকে জবাই করা হয়েছে, বাকি আরও 5-7 জনকে তারা এরকম গুরুতরভাবে আহত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ময়দানে নিয়ে আসছে। হাজারো বাধা বিপত্তির পরেও যারা বাধা দিছে, আসলে আমাদের এটা কাম্য না। ইসলামের জন্য বাধা দেওয়া এটা তাদের জন্য ঠিক না। আল্লাহ সুবহানাহু আমাদেরকে নিয়ে আসছে আমার জন্য ভালোভাবে এখানে 5 দিনের জোর করতে পারি। আর বাংলাদেশে যে দায়িত্বে আছে তারাও জানে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে সাপোর্ট দেয়। আর আমাদের হযরত মাওলানা সাহেব কান্দরবিকে আমাদের এই জোরে আসার ব্যবস্থা করে দেয়। আর আমাদের যে সমস্যা প্রতি বছর আমাদের করে, প্রতি বছর তারা আগে ইস্তেমা করে আমাদেরকে করে দেয়। এই সমস্যাও যেন বাংলাদেশে যে দায়িত্বে থাকে সরকার, সে যেন আমাদেরকে এই ভালোভাবে এটা আগে করতে দেয় এবং হযরত জিকে আমাদের এই ইস্তেমায় এবং জোরে আসার ব্যবস্থা করে দেয়। এটা আমাদের চাওয়া। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে তারা, গাড়িগুলো বাসগুলোকে তারা আটকে দিচ্ছে, আসতে দেয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বাধা এটা মুক্ত করে আল্লাহ তাআলা ময়দান মধ্যে আমাদেরকে পৌঁছাইছে। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের 2 জন সহকর্মী। শুরুতে আমরা চলে যাবো রফিকুল ইসলামের খান কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন টঙ্গী থেকে। রফিক, শারিকা, আজকে ভোর রাতে কিন্তু টঙ্গী ইস্তেমা ময়দানের দখল নিতে 2 পক্ষের সংঘর্ষে 3 জন মারা গিয়েছে, এবং যে 3 জন মারা গিয়েছে সেটি দাবি করেছেন মাওলানা জোবায়ের অনুসারী যারা রয়েছে তারা। কিছুক্ষণ আগে কিন্তু টঙ্গী ইস্তেমা ময়দানে মাওলানা ছাদ অনুসারীদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে তারা আসলে সুনির্দিষ্টভাবে তাদের যে কেউ মারা গেছে তেমন নাম কিন্তু তারা বলতে পারেনি, এবং তাদের যে ঠিকানা কিংবা তাদের পরিচয় দিতে পারেনি। তো তারা দাবি করেছেন তাদের লোকজন মারা গিয়েছে, কিন্তু তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাসপাতালে রয়েছে, তারা কিছুক্ষণ পরে জানাতে পারবে। আপনি জানেন যে আজকে কিন্তু 2 পক্ষের যখন উত্তেজনা চলছে, আজকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা ছিল 10:30 নাগাদ, কিন্তু তার আগে রাত্রির মধ্যে কিন্তু একটি সংঘর্ষ ঘটে দিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু মাওলানা জোবায়ের অনুসারীরা এর আগে টঙ্গী ইস্তেমা ময়দানে একটি জোর ইস্তেমা করে গিয়েছে, এবং জোর ইস্তেমা করার পরে কিন্তু মাওলানা ছাদ অনুসারীরা তারা আসলে জোর ইস্তেমা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে, এবং প্রশাসন তাদেরকে আসলে দিয়াবাড়িতে তাদের জোর করার জন্য বলেছিল। সেখানে তারা বলেছেন যে সেখানে তাদের মুসল্লিদের থাকা এবং ওযু গোসলের ব্যবস্থা না থাকায় তারা আসলে টঙ্গী ইস্তেমা ময়দানের মাঠটি তারা দাবি করেছেন, এবং সেই অনুযায়ী আজকে রাতে কিন্তু কামারপাড়া যে সড়ক রয়েছে সেই সড়কে সেখানে তারা অবস্থান করছিল, সেটি দাবি করছেন ছাদ অনুসারীরা, এবং তাদের উপর হামলা চালিয়েছে জোবায়ের পন্থীরা, সেটি তারা বলছেন। এবং এই সংঘর্ষের জেরে এই মুহূর্তে কিন্তু আসলে টঙ্গী যে ইস্তেমা ময়দান রয়েছে সেই ইস্তেমা ময়দানে মাওলানা ছাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করেছে, এবং তারা এখানে জোর ইস্তেমা করবে সেটি তারা দাবি করছেন। যেহেতু মাঠের ভিতরে তারা প্রবেশ করেছে সেটি সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে জানিয়েছে। এখন আসলে কোন পক্ষের কারা মারা গেল সেটি কিন্তু এখন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, তবে 3 জনের খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। তো টঙ্গী মেডিকেলে কিন্তু সকালবেলা আমরা যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে জানতে পেরেছি, সেখান থেকে 46 জন কিন্তু চিকিৎসা নিয়েছে সেটি আমরা জানতে পেরেছি। আর সেখানে গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। এ নিয়ে আরো জানাতে গাজীপুরে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এই মুহূর্তে সেখানে গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। এ নিয়ে আরো জানাতে গাজীপুরে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, এবং এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা কেউ আটক হয়েছে কিনা, পুলিশ কি বলছে?
দেখুন, মধ্যরাতে যে সংঘর্ষ সেটি বলা যায় যে ভোরেই শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ যেমনটি বলছিলেন যে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে পুলিশ এবং র্যাব সদস্যদের এখানে উপস্থিত রয়েছে। আমরা একেবারেই রয়েছি টঙ্গী ইজতেমা ময়দানের বিদেশি খিত্তা যেটিকে আসলে বলা হয়, যেখানে বিদেশি অতিথিরা থাকেন, সেই গেটটির মধ্যে রয়েছে সেই প্রবেশদ্বার আমরা দেখছি, যেখানে কিন্তু বেশ কজন মুসল্লি তারা এখানে রয়েছেন, তারা গেটের যে পাহারায় সবসময় থাকেন সেই পাহাড়কে তারা রয়েছেন এবং একই সঙ্গে র্যাব সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই যে 3 জন মৃতের খবর বা নিহতের খবর আমরা জেনেছি, সেটি কিন্তু তাবলিগ জামাত যারা রয়েছেন, সুরাই নিজামের সাথীরা যাদেরকে বলা হয়, তাদের 3 জন নিহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। যারা হচ্ছেন বাচ্চু মিয়া কিশোরগঞ্জের, বেলাল উনি ঢাকার দক্ষিণ খানে থাকেন এবং বগুড়া জেলার তাইদুল ইসলাম নামের একজন। এই যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা কোনো মেডিকেল বা সুনির্দিষ্ট করে যে কয়জন মারা গেছে সেই বিষয়ে তথ্য না দিলেও তাবলিগ জামাতের পক্ষ থেকে 3 জনের কথা বলা হয়েছে এবং তারা যেটি বলছেন যে গত রাতে তারা এখানে অবস্থান করছেন, বিশেষ করে জোবাইরপন্থী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন, তারপরে সাতপন্থী যারা আছেন তারা অতর্কিত এসে তাদের উপর হামলা চালায় এবং তারই প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। শতাধিক সংখ্যা বলা হলো, একেবারে সুনির্দিষ্ট করে সংখ্যাটি কিন্তু পাওয়া যায়নি। তবে সংঘর্ষ যেটি সেটি কিন্তু বলা যায় যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি, বিভিন্ন মোবাইলের ধারণ করা, সেখানে আমরা দেখেছি যে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে একটি বিষয় হচ্ছে যে জোড়া ইজতেমার যে কথাটি বলা হয় সেটি হচ্ছে 31 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেটি পালন করেছেন জোবাইরপন্থীরা এবং সাতপন্থী যারা আছেন তারা 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত তাদের পালন করার কথা রয়েছে এবং সেটি জোবাইরপন্থীরা দিতে চাইছিলেন না বলেই তারা সেই জায়গা থেকে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছেন সরকারি অনুমতি না থাকায় সেটি তারা করতে পারবে না। মূল ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা জানুয়ারি মাসের 31 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 3 এবং দ্বিতীয় পর্যায়ে 7 তারিখ থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তবে আজকে একটি বৈঠক রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে যে বৈঠকটি হবে সেটি 11টা এবং 12টা 2 দফায় বৈঠক হবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে শেষ পর্যন্ত এই যে বিশ্ব ইজতেমা সেটি আসলে হচ্ছে কিনা। আমরা যে তথ্য পেয়েছি যদি মীমাংসায় আসতে না পারেন তাহলে হয়তো এবারে যে বিশ্ব ইজতেমা সেটি না হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। মামলার কথা বলছেন আজকের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলার তথ্য আমরা পাইনি, তবে আগে পরপর 2টি মামলা কিন্তু করা হয়েছে। সাতপন্থীর বিরুদ্ধে জোবাইরপন্থী যারা আছেন তারা মামলা করেছে এবং জোবাইরপন্থীর বিরুদ্ধে সাতপন্থী যারা আছেন তারা মামলা করেছেন এবং সেই ক্ষেত্রে যেই দিন যত ঘনিয়ে আসছে বিশ্ব ইজতেমা ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। 10:30টায় এই গেটে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি কে বা কারা সেটি করবেন, তবে এটা হওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কাকরাইলেও আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা। সব মিলে আসলে বলা যায় যে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে রয়েছে এবং একই সঙ্গে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন, বিশেষ করে আমরা 4 প্লাটুন বিজিবির তথ্য পেয়েছি, একই সঙ্গে র্যাব পুলিশ এখানে দেখতে পাচ্ছি। পরিস্থিতি থমথমে, গত রাতে 3 জন মারা যাওয়ার কথা দাবি করছে তাবলিগ জামাত। সব মিলিয়ে কতজন মারা গেছে সেই সুনির্দিষ্ট তথ্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ পরে এখানে একটা ব্রিফিং হওয়ার কথা ছিল, র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে এসেছেন আর সেটি হয়তো বোঝাবে। তো সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছিল সেটি মধ্যরাতে শেষ হয়ে গেছে, এখন তেমন কোনো অবস্থানে মোটামুটি বলা যায় এখনকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের আরো শতাধিক মুসল্লি। ভোর রাত 4টার দিকে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ওসি তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার 11 সিদ্ধ এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণখানে বেড়াইত এলাকার বেলা এবং বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানান রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকে। এই সময় ময়দানের ভেতর থেকে জোবাইরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায় টঙ্গী ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে আহত মুসল্লিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠ এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সংঘর্ষ কি এখনো চলছে? আমাদেরকে জানাবেন। শারমিন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টঙ্গীতে যাওয়ার যে ফ্লাইওভারটা সেটার উপর আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু প্রচন্ড জ্যাম লেগে আছে, কারণ সংঘর্ষকে কেন্দ্র করে যে যানজট শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর যেটা জিজ্ঞাসা করলেন যে সংঘর্ষ এখনো চলছে কিনা, আমরা যতটুকু খবর পেয়েছি জানতে পেরেছি যে এখন আর কোনো সংঘর্ষ চলছে না। তবে সাতপন্থী যারা আছেন তারা কিন্তু অবস্থান করছেন ইজতেমার মাঠে এবং ইজতেমার মাঠ জুড়ে কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে গতকাল রাত 3টা নাগাদ তুরাগ নদীর পশ্চিম তীর দিয়ে কামারপাড়া ব্রিজ দিয়ে কিন্তু সাতপন্থীরা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা ইজতেমার মাঠে প্রবেশ করতে থাকেন এবং আমরা যতটুকু জেনেছি যে 20 ডিসেম্বর তাদের 5 দিনের জোর করার কথা এই ইজতেমার ময়দানে। এটা নিয়ে কিন্তু জোবাইরপন্থীদেরকে তারা বেশ কয়েকবার খোলা চিঠিও দিয়েছেন, তবে তাদের দাবি সেই চিঠি সদুত্তর না পেয়ে তারা কিন্তু তাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী এই মাঠে অবস্থান করতে আসেন। তবে তারা যখন অবস্থান করতে ঢুকবেন তখনই কিন্তু জোবাইরপন্থীরা আগে থেকে অবস্থান করছিল টঙ্গীর ময়দানে এবং ইজতেমার ময়দান থেকে তারা কিন্তু পাটকেল নিক্ষেপ করে এবং তারা ভেতরে যখন ঢুকে যায় সাতপন্থীরা তখনই কিন্তু সংঘর্ষ বাধে এবং এতে 3 জন নিহত হন এবং 2 পক্ষেরই কিন্তু শতাধিক আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে এর মধ্যে। এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে এবং আমরা যতটুকু জেনেছি সাতপন্থীরা কিন্তু 10:30 নাগাদ এই যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করবে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি সংঘর্ষের পরপরই কিন্তু সাতপন্থীরা অবস্থান করা শুরু করে টঙ্গীর ময়দানে এবং তাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোর মধ্যে কিন্তু তারা তাদের যে আপডেটগুলো আছে সেগুলো দিতে থাকে যে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছে। সর্বশেষ খবর যেটা বলা যায় যে এখন কিন্তু আর সেই সংঘর্ষ নেই, তবে টঙ্গী ইজতেমা মাঠ জুড়ে কিন্তু এখন থমথমে পরিবেশ বিরাজ
বিরাজ করছে। গতকাল হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে, তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপে তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবাইরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়। এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গী যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনে জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টা যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে দুইটি দাবি জানায়। এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবাইরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে 25 তারিখে তারা ছেড়ে দিবে, আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাহমুদুল হক সাহেব মাওলানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন, সকালে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10-15-20 হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব, মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তারা দিকে মুভ করছে আমরা তাদের স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোনো মেসেজই ছিল না যে আপনারা ওখানে চলে যান 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না। এটা পুরো একটি সরকারের বিষয়, মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন। ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেওয়ার কেউ না। সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু তোয়াক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো, যেই সংঘর্ষে 3 থেকে 4টি প্রাণ আমরা হারিয়েছি। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলিগের আসলে আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের মানে বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন, ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি, আজকে এখন 7 গ্রুপ সেখানে অবস্থান নিয়েছেন। আমি জোবাইরপন্থীদের যারা রয়েছেন আপনাদেরকে একটি বিষয় শুধু অনুরোধ করবো, যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্নভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড়ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দ্বীনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিকে এড়াতে হবে। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না, বরং এটা
তাবলীগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে, গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে, সেটি কোনোদিন তাবলীগ হোক, মুসলিম হোক, ইসলাম হোক, কোনো কিছুর স্পিরিটের সাথে যায় না এবং এটি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোন ধরনের যে জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই। কে বঞ্চিত কে বঞ্চিত না, আমরা এই বিষয়ে কোনো মতামত আমরা দিতে যাচ্ছি না। এটি যারা আলেম ওলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নেবেন। মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে 2 জন মৃত্যুবরণ করেছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে, যেটা আসলে খুবই অপ্রত্যাশিত, কারণ আলোচনাটা চলছিল। এক্ষেত্রে 2টা সমস্যা হয়েছে। এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা সমর্থন দিয়ে এসেছি। বিষয়টা মোটেই এমন ছিল না, বরং আমরা 2 পক্ষের সাথে আমরা কথা বলছিলাম, আলোচনা চালাচ্ছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা, আমরা এই দায়িত্ব আমরা কেন নিব? আপনাদেরকে কি মেনেছে কিনা তারা, এবং 2 পক্ষ কি সেখানে ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল 10টার মধ্যে উনাকে ভিসা দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং শহীদ মিনার থেকে আরো কঠোর কোনো কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে। আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি। আমরা দেখেছি যে এই তাবলীগে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা তাবলীগে জামাতের মধ্যে হয়। তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল, কিছুদিন আগেও আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয়, আবার তার পাল্টা প্রোগ্রাম হয়, আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল উভয় পক্ষের সাথে আমরা ফোনে কথা বলে আজকে রাত 11টায় আমি টঙ্গীতে যাই। আমি স্যারজি সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে, তারপরে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়ে সেখানে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা আগামীকালের যেই উপদেষ্টা কার্যালয়ের ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন, যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে, সেই জন্য আমরা করব, টেবিলেই বসে ডিসকাশন হবে। সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে। মানে আপনারা একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছেন, তাদের তো কথা দিয়েছেন আজকে? না, প্রধান উপদেষ্টার সাথে না, কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। রাস্তায় প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি সেটা থেকে তারা সরে এসেছিলেন। এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদ পন্থীদের, যে মাওলানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে, এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে। প্রয়োজনে 2টা আলোচনার জায়গায় 3টা হতে পারে, 3টার জায়গায় 5টা হতে পারে, তবে সেটা আলোচনার মধ্যে দিয়ে সেটি সমাধান করবেন। তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি একটা জোর একটা পদ্ধতি রয়েছে, সেটা তাবলীগে জামাতের মধ্যে হয়, সেটি তারা 25 তারিখ পর্যন্ত টঙ্গীতে করবেন। এবং টঙ্গীতে তারা 25 তারিখ আসর নামাজের পরে টঙ্গীর মাঠ ছেড়ে দিবেন, যেটি এখন জোবায়ের পন্থী যারা রয়েছেন তারা যেটি পরিচালনা এখন করছেন, তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে, বা একটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছিল। বিষয়টি এমন ছিল না, বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিং এ, খেয়াল করুন, আমরা বলেছি এই মিটিং এ আজকে 3টি বিষয় সিদ্ধান্ত হয়েছে। ওই মিটিং এ রাত কটা বাজে আপনারা ওখানে গিয়েছেন? রাত তখন 12টা প্লাস 12টা সাড়ে 12টা বাজে। অর্থাৎ ওই মিটিং এ, অর্থাৎ আমরা যখন টঙ্গীতে কথা বলছি ওই মিটিং এ 3টি সিদ্ধান্ত হয়েছে। এক,
উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার, 2 মাওলানা সাদের ভিসা জটিলতা, সেটিও হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে। তৃতীয়ত এই জুরের যে বিষয়টি 25 তারিখ তারা মাঠ ছেড়ে দিবে, আসর নামাজের পরে আবার জুবাইরপন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে, এটি 25 তারিখ। এই 3টি সিদ্ধান্ত হয়েছে। তবে যেটা ভিডিওতে দেখা যায়নি, তবে সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কাকরাইলে আসবো। কাকরাইলের যেই মাওলানারা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, উভয়ের সাথে, অর্থাৎ সেখানে মাওলানা মামুনুল হক, মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে যে টঙ্গী থেকে ফিরে আমরা কাকরাইলে আসব, কাকরাইলে এসে আবার আলোচনা করব, পরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা টঙ্গীতে এই কথা দিয়ে আমরা যখন দ্রুত আমাদের সেখানে তারা খাওয়ার আয়োজন করেছে, আমরা দ্রুত করার জন্য, যেহেতু 1:30টা বেজে গিয়েছে, এখানে আবার একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ ঢাকার বাইরে থেকে মানুষ আসছে উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও কর্মসূচির জন্য, তাদেরকেও অ্যাকোমোডেট করার একটা বিষয় আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কি জোর করবে নাকি উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও, বার্তা স্পষ্ট হওয়ার জন্য আমরা দ্রুতই আবার হচ্ছে আমার মনে আছে আমরা থেকে টঙ্গী থেকে 1:11 আমরা টঙ্গী থেকে আমরা রওনা হই এবং 2টার দিকে এসে আমরা কাকরাইলে পৌঁছাই এবং কাকরাইলে মাওলানা মাহফুজুল হক হুজুর এবং হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর, আমরা সহ অন্যান্য যারা আলেম রয়েছেন আমরা তাদের সাথে বসি। 2টা থেকে শুরু করে 4টা, 4:30 পর্যন্ত এই 2.5 ঘন্টা সময় আমরা সেখানে ছিলাম। ওই আলোচনাকালীন আমরা দেখেছি, বা ওই আলোচনাটা যখন চলছে তখন আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি সিদ্ধান্ত দিয়ে চলে আসছি, আমরা নাকি বলেছি যে জোট হবে, মাঠ ছেড়ে দিতে হবে, এবং কারো মধ্যস্থতায় আমাদের আমাদের সাথে মধ্যস্থতা হয়েছে। এই ভিডিওটি আমরা যারা জোর করতে চেয়েছে, যারা আগামীকাল কর্মসূচি দিতে চেয়েছে তাদের মধ্য থেকে ছড়ানো। তো প্রিয় দর্শকের বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন থাকলে প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।